গত অক্টোবরের 31 তারিখ থেকে নভেম্বরের 12 তারিখ পর্যন্ত যুক্তরাজ্য ও ইতালির আয়োজনে স্কটল্যান্ডের শহর গ্লাসগোতে জাতিসংঘের 26তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়, যেটা অনেক আশা নিয়ে শুরু হইলেও লাস্ট পর্যন্ত কনফারেন্সের প্রেসিডেন্ট অলোক শর্মা সবার সামনে সরি বলছেন এবং শেষের দিকে বেশ ইমোশনাল একটা সিন ক্রিয়েটেড হয়েছিল। পরে সবাই তালি দেওয়া শুরু করে। Just say to all delegates, I apologize for the way this process has unfolded. এর চেয়েও বড় ব্যাপার, বরিস জনসন সম্মেলনে মাস্ক পরে আসেন নাই দেখা ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন। আর গ্রেটা থানবার্গরে এই সম্মেলনে দাওয়াত দেওয়া হয় নাই, তারপরেও সে গ্লাসগোতে গেছে। আর আপনি বিনা দাওয়াতে বিয়া খাইলে শুধুমাত্র বাঙালিদেরকেই দোষ দেন। কেন এই COP26 কে সবাই তীরে এসে তরি ডোবার সাথে তুলনা করতেছে? ভারত আর চীন লাস্টে এমন কি করছে যেটার জন্য এত বড় ঝামেলা লাগছে? আর বাংলাদেশের জন্য এই সম্মেলন থেকে নেওয়ার মতন আসলে কি আছে? এই সব জিনিসই আজকে প্রায় 2 সপ্তাহ পরে ক্যামেরার সামনে বসে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে বিসিএস এর মানুষজনের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফো। জাতিসংঘের যে কনভেনশনটা, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, UNFCCC, এইটারই কনফারেন্সটাকেই তো বলা হয় কোপ, অর্থাৎ কনফারেন্স অফ পার্টিস। এটার 26তম আসর ছিল এইবার। কিন্তু আপনি যদি কিয়োটো প্রোটোকল অনুযায়ী চিন্তা করেন, এটা হচ্ছে 16তম অধিবেশন, যেটাকে CMP16 বলা হইতেছে। আর আপনি যদি 2015 সালের প্যারিস এগ্রিমেন্টের পরবর্তী সময় থেকে চিন্তা করেন, এটা হচ্ছে মাত্র তৃতীয় বা থার্ড অধিবেশন, যেটাকে ওরা CMA3 বলতেছে। একইভাবে CMA1 এবং CMA2 ও ছিল। প্রশ্ন হইতেছে, গ্লাসগোতে হওয়া এই ক্লাইমেট চুক্তিটা, যেটাকে আমরা গ্লাসগো ক্লাইমেট প্যাক্ট বলতেছি, এইটার মধ্যে এমন এক্সক্লুসিভ কি আছে যেটার জন্য এত আলোচনা হইতেছে? প্রথমে কাহিনীটা হইল কি, এই সম্মেলনটা হচ্ছে প্রথম কোপ যেখানে কয়লার ব্যবহার সীমিত করার কথা খুবই গুরুত্বের সহকারে বলা হয়েছে। এর আগের কোন কোপের মধ্যে এতটা জোরালো ভাবে এই কথাটা বলা হয় না। এক্স্যাক্টলি শব্দটা ইউজ করা হয়েছে, আমরা কয়লাকে ফেজ আউট করে দিব, অর্থাৎ কয়লার ব্যবহার বন্ধ করে দিব। কিন্তু লাস্টের দিকে ভারত এবং চীন আইসা একটা অবজেকশন জানাইছে, যেই কারণে কথাটা চেঞ্জ করা, ফেজ আউটের বদলে ফেজ ডাউন, অর্থাৎ একদম ছাঁটাই করে ফেলবো না, কমায় ফেলবো এটার মাত্রাটা, এই ব্যাপারটা বলা হয়েছে। তো প্রশ্ন দাঁড়ায়, ভারত আর চীন কেন আসলে এখন এই কয়লা ব্যবহার করার জন্য এতটা উদ্গ্রীব হয়ে আছে? দেখেন, কয়লার কিছু স্পেসিফিক ইতিহাস আছে। আমরা যে আজকে এত জীবাশ্ম জ্বালানি ইউজ করি, আপনারা কি জানেন 19 শতকের শেষ ভাগের ঠিক আগ পর্যন্ত পৃথিবীর অর্ধেকেরও কম জ্বালানি চাহিদা পূরণ হইতো এই ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি দ্বারা। ইভেন চায়নাও যে এটার সাথে অভ্যস্ত হয়েছে, এটা খুব বেশি দিন আগের কথা না, 1960 সালের পরবর্তী সময় থেকে। ব্যাপারটা হইতেছে, একটা নতুন এনার্জি সোর্স যখন আপনার সামনে আসে, এইটার সাথে অ্যাডাপ্ট করার জন্য, এটাকে মানায় নেওয়ার জন্য আপনার বেশ খানিক সময় লাগে। যেমন আপনারা এখন যে গ্রাফটা দেখতেছেন, এইখানে পাবেন কয়লার ব্যবহার যখন 1840 সাল থেকে শুরু হয়েছে, গ্লোবাল এনার্জি সাপ্লাইয়ের 40%-এ পৌঁছানোর জন্য ওদের কিন্তু 1900 সাল পর্যন্ত সময় লাগছে। অর্থাৎ প্রায় 60 বছর পর্যন্ত সময় লাগছে এই কয়লাটাকে উৎপাদন থেকে শুরু করে বিপণন এবং লাস্ট পর্যন্ত গ্রাহকের কাছে সেই এনার্জি চাহিদাটা পূরণ করা পর্যন্ত। তেলের ক্ষেত্রে সেই সময়টা লাগছে 1910 থেকে 1970 সাল পর্যন্ত, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে 1930 থেকে 1990 সাল পর্যন্ত। আর এখনকার যে রিনিউয়েবল এনার্জি সোর্স, এটা তো মাত্র শুরুই হইলো 2015 সালের পর থেকে। কাজেই আপনি যদি হুট করে বলেন যে ভাই আপনি এখন কয়লা ইউজ করেন না, আপনি এখন নবায়নযোগ্য শক্তি ইউজ করেন, এইটা কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব না। কারণ 2, জীবাশ্ম জ্বালানি স্পেশালি কয়লা দ্বারা আপনি যদি এনার্জি উৎপাদন করেন, আপনি অনেক কম জায়গায় অনেক বেশি এনার্জি উৎপাদন করতে পারবেন। যেমন এখন যে ডেটাটা দেখতেছেন, ফসিল ফুয়েল ইউজ করলে আপনি পার স্কয়ার মিটারে 500 থেকে 10,000 ওয়াট এনার্জি উৎপাদন করতে পারবেন। যেই জায়গায় আপনি যদি সোলার পাওয়ার ইউজ করেন, সেখানে মাত্র 5 থেকে 20 ওয়াট উৎপাদন করতে পারবেন। উইন্ডে সেটা তো আরো কম, 1 থেকে 2 ওয়াট। শুধু নিউক্লিয়ার এনার্জি হচ্ছে 500 থেকে 1000 ওয়াটের মতন উৎপাদন করতে পারে। সো ফসিল ফুয়েল স্পেশালি কয়লার এই যে এত বড় একটা সুবিধা, আপনি কম জায়গায় অনেক বেশি এনার্জি উৎপাদন করতে পারতেছেন, এইটা কিন্তু এত সহজে কেউ ছাড়তে চাবে না। কারণ ইন্ডিয়া কিংবা চায়নার মতন দেশগুলোতে জায়গার প্রচন্ড সংকট আছে। আপনি যদি এখনকার এনার্জি চাহিদার কম্পারিজনটা দেখেন, কয়লা থেকে পৃথিবীর 36% এনার্জি আসে। সো এই 36% এনার্জি আপনি এক্সট্রা আর কোন জায়গা থেকে আনবেন? এটার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, প্রোডাকশনটা কিভাবে হবে, এইগুলা মেইনটেইন না করে আপনি হুট করে যদি হাইড্রো পাওয়ারের মধ্যে চলে যান, এই ব্যাপারটা কিন্তু কোনোদিন পসিবল না। ইভেন আরো একটা ব্যাপার হইতেছে, ইন্ডিয়া এখানে বাদ সাধছে কিন্তু হিস্টোরিক্যাল কারণে। ওরা বলতেছে ইউএস আর ইউকে
এতদিন পর্যন্ত এই কোল বা কয়লা ইউজ করে তো অলরেডি ডেভেলপড হয়ে গেছে। এখন ওদের জন্য খুব ইজি কয়লা ইউজ না করে রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে যাওয়া। কিন্তু ইন্ডিয়া এবং চায়না ওরা তো এখনো ডেভেলপমেন্ট স্টেজে আছে। সো ঐতিহাসিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা আমেরিকার মতন বড় বড় দেশগুলা কয়লার ফায়দা নিয়ে ফেলছে, কিন্তু আমাদেরকে এখনো কয়লাটা ইউজ করতে দিতে হবে। কারণ যদি আমাদেরকেও আপনি একইভাবে কয়লা রিডিউস করতে বলেন বা কমাইতে বলেন যেভাবে আপনারা করতেছেন, ইউএসএ করতেছে, ইউকে করতেছে, এইটা আমাদের জন্য ফেয়ার হয় না। ইন্ডিয়া এই লজিকে হিস্টোরিক্যাল কস্টের অ্যানালাইসিসে এই অপোজিশনটা করছে এবং এটাতে ভারতীয় জনগণ ব্যাপক খুশি, ফ্লাইং বিস্টেটে নিয়ে ভিডিও করছে। এন্ড আমার কাছে পার্সোনালি মনে হয় জিনিসটা ঠিকই আছে। কিন্তু কয়লার এই কমিটমেন্ট পূরণ করতে না পাইরা ওদের প্রেসিডেন্ট অলোক শর্মা বেশ কান্নাকাটি করছে। কিন্তু আমি জানি না এত হতাশ হওয়ার কি আছে। সাইফ হাসান যদি এরকম একটা ক্যাচ মিস করে নিজে হতাশ না হয়ে থাকতে পারেন, এখানে তো জাস্ট ইন্ডিয়ার চায়না বিরোধিতা করছে, এটার এমন কি। আমি এই 3টা কারণে রেফারেন্স দিলাম বিল গেটসের এই বইটা থেকে, হাউ টু অ্যাভয়েড আ ক্লাইমেট ডিজাস্টার। এখানে আপনারা এনার্জি সোর্স এবং ক্লাইমেটের মধ্যে যে রিলেশনশিপটা আছে এটা আরো ভালো মতন বুঝতে পারবেন। আমাদের কিন্তু একটা টার্গেট আছে 2030 সালের মধ্যে গ্লোবাল ওয়ার্মিং লেভেল 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হইতে দেওয়া, এর বেশি বৃদ্ধি হইতে না দেওয়া। এই লক্ষ্যটা পূরণ হইতে গেলে পুরো পৃথিবীতে এখন যে 8500টা কোল পাওয়ার প্ল্যান্ট আছে এইটার 40% বন্ধ করে দিতে হবে, যেটা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বলতেছে। বাংলাদেশও কিন্তু সামনের 10টা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দিছে, যেখানে প্রায় $12 বিলিয়ন ফরেন ইনভেস্টমেন্ট ছিল। সো এই ব্যাপারে সবাই আসলে কনসার্ন হইতেছে। COP26 এর আরো বড় একটা কনসার্ন ছিল 1.5 ডিগ্রি সেলসিয়াসের যে টার্গেটটা আমরা ধরে রাখছি, এইটার দিকে পৃথিবী আসলে কতটুকু আগায় যাইতেছে। আপনারা এখন যে গ্রাফটা দেখতেছেন এখানে নীল কালারের যে দাগটা আছে এটা দিয়ে বোঝায় আপনি যদি প্যারিস ক্লাইমেট ডিল অনুযায়ী যে লক্ষ্যটা ছিল ওই অনুযায়ী আগাইতে চান, তাইলে আপনার কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কত গিগাটন কমাইতে হবে। আর লাল কালারের যে দাগটা আছে ওইটা দিয়ে বুঝাইতেছে ওয়ার্ল্ড এখন আসলে যেই পথে আছে সেই পথে গেলে আসলে কতটুকু কমবে। আপনারা দেখতেছেন দুইটার মধ্যে ক্লিয়ার একটা ডিফারেন্স আছে এবং ওয়ার্ল্ড আসলে সঠিক পথে নাই। গরমের মাত্রা বেশি বেড়ে যাওয়া নিয়ে কবি রাহাত রহমান ওরফে বাটফিক্স বলেছেন, ইটস নভেম্বর 21, লোকাল বাসে সহযাত্রীর ঘেমো বগলের পাঞ্জেন্ট সুবাসে মাতাল নাজিউর বিড়বিড় করে বলে, হ সররিত আমার লবা। লবাটা আসলে উল্টা করে লেখা হয়েছে, আপনি এটাকে ইনভার্স করেন তাইলে আসল মিনিংটা বুঝতে পারবেন। আমি কিন্তু কিছু বলি না, এটা রাহাত ভাই বলছে। প্যারিস এগ্রিমেন্টে কিন্তু 2009 সালে কমিট করা একটা প্রতিশ্রুতি আবার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এখন থেকে যত রিচ কান্ট্রিগুলো আছে ওরা গরিব দেশগুলোকে প্রত্যেক বছর $100 বিলিয়ন দিবে এই জলবায়ুর ক্ষতিটা কাটায় ওঠার জন্য। তাইলে চলেন দেখি এখন পর্যন্ত প্রত্যেক বছর কত বিলিয়ন ডলার পাইছে। 2013 সালে দিছিল 52.2 বিলিয়ন, 2017-তে 71.2 বিলিয়ন, 2019-এ অনেক বেশি দিছে 79.6 বিলিয়ন এবং গোল হচ্ছে 2023-এর মধ্যে এটা 100 বিলিয়নে যাবে। সো এইটা নিয়ে সবাই আবার ডিমান্ড করছে যে আপনারা আপনাদের দেশে $100 বিলিয়ন কেন এখনো ভালো মতন দিতেছেন না। এই ব্যাপারটাকে বলা হয় ক্লাইমেট ফাইন্যান্স বা জলবায়ু অর্থায়ন। এইখান থেকে প্যারিস এগ্রিমেন্টের একটা আর্টিকেল আছে, আর্টিকেল 6 বলে এটাকে। ওই অনুযায়ী প্যারিস এগ্রিমেন্টের একটা রুল বুক যেটা এই কনফারেন্সে কমপ্লিট করা হয়েছে এবং যেটা এই কোপের অনেক বড় একটা অর্জন হিসেবে ধরা হইতেছে। এইখানে একটা কনসেপ্টের সাথে আপনাদের পরিচিত করানো দরকার, সেটা হচ্ছে কার্বন মার্কেট। এই ব্যাপারটা হইতেছে কি, ধরেন আমার কাছে অ্যালাউয়েন্স আছে, আমি এই সময়ের মধ্যে 1 গিগাটন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করতে পারবো, এর বেশি আমি করতে পারবো না। আপনার কাছেও মনে করেন যে 1 গিগাটন আছে, কিন্তু আপনি সময়ের আগেই 1 গিগাটন নিঃসরণ করে ফেলছেন কার্বন ডাই অক্সাইড। এখন আপনি কি করবেন? এখন আপনি এরকম বায়ার খুঁজবেন যাদের এখনো 1 গিগাটন আসলে নিঃসরণ হয় নাই এবং ওই অ্যালাউয়েন্সটা আপনি তাদের কাছ থেকে কিনতে পারবেন। বলবেন, বস দেখেন আপনার কাছে আপনি তো এখনো 1 গিগাটন নিঃসরণ করেন নাই, আপনি আপনার পক্ষ থেকে 0.5 গিগাটন আমাকে দিয়ে দেন, আমি আপনাকে টাকা দিব এর বিনিময়ে, আমি ওইটা এক্সট্রা নিঃসরণ করতে পারি, কারণ এটা ছাড়া আমার আর কোনো উপায় নাই, নাইলে আমার ইন্ডাস্ট্রি এখানে ফল করবে। আপনি এইভাবে নিজের কার্বন অ্যালাউয়েন্সটা অন্যের কাছে বিক্রি করার মাধ্যমে একটা প্রফিট করতে পারেন। এতে করে ওভারঅল কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কিন্তু কমতে থাকবে, কারণ জিনিসটা একটা লুক্রেটিভ জিনিস। প্রথম এটা সমস্যা ছিল, সবাই এটাকে একটা গ্রিন ওয়াশিং বলতেছিল। গ্রিন ওয়াশিং মানে হইতেছে আপনি মানুষকে এইটা বইলা ধোকা দেন যে দেখো আমার প্রোডাক্টটা কিন্তু ক্লাইমেট ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আমি সবুজ কিছু লোগো ইউজ করতেছি, একটা সবুজ ভাইব আনতেছি, কিন্তু আসলে প্রোডাক্টটা এনভায়রনমেন্ট বা ক্লাইমেট ফ্রেন্ডলি না। সো এই কার্বন মার্কেটকে প্রথমে সবাই গ্রিন ওয়াশিং ভাবছিল, পরে এসে এই এমিশনের ডাবল কাউন্টিং এর ব্যাপারটাকে রিজলভ করা হয়েছে এবং জিনিসটাকে একটু গোছানো ফর্ম দেওয়া হয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন গ্রেটা থানবার্গ কিন্তু এই COP26 একটা গ্রিন ওয়াশিং ফেস্টিভ্যাল বলছে। এই মেয়ের কিন্তু সেই লেভেলের সাহস, এই মেয়ে ইউথ ফর ক্লাইমেট কনফারেন্সের মধ্যে যা ব্লা 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 যে ডায়লগটা দিছিল, এইটা তো সেই রকমের ভাইরাল হয়েছে। There is no planet B. There is no planet blah. Blah, blah, blah. Blah, blah, blah.
এইবার আসা যাক বাংলাদেশ আসলে এই COP26 থেকে কি পাইছে। এটা নিয়ে ডক্টর আইনুন নিশাত স্যার সবাইকে একটু ছোট্ট করে বকা দিচ্ছেন যে সবাই ভাবে বাংলাদেশ COP26 এর মধ্যে যাইতেছে, আমাদেরকে বুঝি কিছু একটা দিবে, আমরা কিছু একটা পাবো। ব্যাপারটা মোটেই এরকম না। এই সম্মেলনটাতে 197টা জাতি পার্টিসিপেট করে এবং কোন একটা ইস্যু সেই সময় পাস হয় যখন সবাই মিলে এটাতে রাজি থাকে। প্রত্যেকটা দেশ তাদের রিজিওনাল বা আঞ্চলিক কিছু গ্রুপের হয়ে অংশগ্রহণ করে। বাংলাদেশ যেমন আছে G77 প্লাস চায়না, এই আঞ্চলিক গ্রুপটাতে যেখানে 134টা ডেভেলপিং নেশন আছে। আমরা এর মধ্যে একটা সাবগ্রুপের মধ্যে পড়ি যেটা হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ বা LDC। এইখানের হয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু এইটা আসলে খুব বড় কোনো জায়গা না এবং খুব বেশি এক্সপেকটেশন রাখাও আসলে উচিত না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই COP26 এ যায় 4টা ডিমান্ড রাখছেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1, দেশগুলোকে আরো বেটার NDC দিতে হবে। NDC মানে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস। এইটা বলে গ্লোবাল এমিশন যে তুমি কমাইতে চাইতেছো, এর জন্য তুমি একটা জাতি হিসেবে কতটুকু এমিশন কমাবা এবং এই সংক্রান্ত যাবতীয় প্ল্যান তুমি আমাকে দাও। এটাকেই বলা হইতেছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বা NDC। প্রত্যেক দেশের এরকম একটা NDC থাকে, বাংলাদেশেরও আছে। দ্বিতীয় ডিমান্ড, সেই $100 বিলিয়ন যে চাহিদাটা ছিল প্রত্যেক বছর দিবে, এটাকে ফুলফিল করা। তৃতীয় ডিমান্ড, যেই সব কান্ট্রি আসলে এই ক্লাইমেটের কারণে মোস্ট ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে, ওদেরকে গ্রিন টেকনোলজির ব্যাপারে যথেষ্ট সহায়তা করা এবং CVF কান্ট্রি যেগুলো আছে ওইগুলোর ডেভেলপমেন্ট নিডটাকে যথাযথভাবে পূরণ করা। 4 নম্বর জিনিস, এই ক্লাইমেট চেঞ্জের কারণে যে লস এন্ড ড্যামেজ হবে, ক্ষতি হবে, এর কারণে আমাদের যে ক্লাইমেট মাইগ্রেন্ট তৈরি হবে, জলবায়ু শরণার্থী, ওদের জমি হারায় গেছে, ওদের বাপ দাদার ভিটা হারায় গেছে, ওরা এখন কিন্তু আস্তে আস্তে ছড়ায় পড়া শুরু করবে। এইটার একটা গ্লোবাল শেয়ারিং হওয়া দরকার। শুধুমাত্র যেই দেশটা ক্ষতিগ্রস্ত হইতেছে ওই দেশের ঘাড়েই যাতে সব শরণার্থীর বোঝাটা না পড়ে যায়, এই ব্যাপারটা এনশিওর করা দরকার। বাংলাদেশের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ গ্লোবাল ক্লাইমেট অ্যাডাপ্টেশন ফান্ড বা AF এর মধ্যে নিজেদেরকে ইনক্লুড করতে পারছে, যেখানে প্রথমবারের মতন USA, কানাডা এবং কাতার অংশগ্রহণ করতেছে এবং তারা প্রায় $365 মিলিয়ন অ্যাডিশনাল ফান্ড দিছে, যেখানে টার্গেট ছিল মাত্র $120 মিলিয়ন। এইখানে ইউরোপিয়ান ইউনিয়ন সবচেয়ে বড় ডোনার, $116 মিলিয়ন ওরা এখানে দিছে। তাছাড়া বাংলাদেশ $37 বিলিয়ন একটা মিটিগেশন প্রোগ্রামের মধ্যে ইনক্লুডেড হয়েছে, যেটা মেইনলি দেশের উপকূলীয় এলাকাগুলো নিয়ে হবে। এইগুলো ছিল বাংলাদেশের আর্থিক প্রাপ্তি। আর বাংলাদেশের ক্ষতির দিকগুলো আসলে ইউনিভার্সাল, এটা COP26 এর সাথে এক্সক্লুসিভ না। বাংলাদেশ গ্লোবাল এমিশনের মাত্র 0.47% কন্ট্রিবিউট করে, কিন্তু তারপরেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটা হইতে যাইতেছে। দ্বিতীয় জিনিস, ওয়ার্ল্ড ব্যাংকের গ্রাউন্ডসোয়েল রিপোর্টের মধ্যে বলা হয়েছে বাংলাদেশে 2050 সালের মধ্যে প্রায় 19 মিলিয়ন মানুষ এই ক্লাইমেট চেঞ্জের কারণে উদ্বাস্ত হবে। এইটার কোনো গ্লোবাল শেয়ারিং আদৌ হবে কিনা এই ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত না। তৃতীয় জিনিস, সেই $100 বিলিয়ন ফান্ডটা যদি ঠিক মতো না আসে, সেইটার একটা ক্ষতির ভাগিদার কিন্তু বাংলাদেশও হবে। ওভারঅল যদি সামারি করি, COP26টা অনেক আশা নিয়ে শুরু হয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত ওই ফেজ আউট থেকে ফেজ ডাউনে নামায় আনার কারণে এটা যতটা আশা ছিল অনেক কিছুই আসলে হতাশায় পরিণত হয়েছে। কিন্তু তারপরে আমাদের এখনো ছোট্ট করে একটা হোপ আছে যে 2030 এর মধ্যে হয়তো আমরা সেই ওয়ার্মিং লেভেল 1.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইতে পারবো। কিন্তু অনেকে এটা বলতেছে এটা শুধুমাত্র থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি এটা করতে গেলে আরো অনেক স্ট্রং এফোর্ট লাগবে, আরো অনেক দেশকে বলতে হবে যে না, আমরা কার্বন এমিশন কমাবো। দেখা যাক কি হয়। মেইন ভিডিও এখানেই শেষ। মিম রিভিউ। 1900 সালের পরে এই প্রথম মিম রিভিউ হইতেছে। আসে না কেন? রিয়াদ গেমার বয় 40098, গেস হোয়াট, আজকে বুধবার কিন্তু ইউটিউবে গিয়ে দেখি ভিডিও আপলোড করে নাই। কিছু বলার মতো নাই। I can't believe he didn't cry during Titanic. Do men even have feelings? নভেম্বর 10, নভেম্বর 17তে ভিডিও আসবে না। এই লোক কান্নাকাটি করা শুরু করছে, যদিও দেখা বোঝা যাইতেছে না। এইসব ফিলিংস বোঝানোর জন্যই আন্তর্জাতিক পুরুষ দিবস আছে। ঠিক এই 2 সপ্তাহের মধ্যে কাকতালীয় ভাবে ওইটা পড়ে গেছে। ব্যাপার না। U/Aons অলমোস্ট ডিসেম্বর অ্যান্ড পাকিস্তান ইজ ইন বিডি। পাকিস্তানি হানাদার বাহিনী, গেরিলা বাহিনী। কথা ঠিক আছে, গেরিলা বাহিনী আসলে এইরকমই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আসলে পারফেক্ট হয় নাই। ভ্যাগাবন্ড 102, নো ক্যাপশন। পৃথিবী গোল, পৃথিবী সমতল, পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। এটা ভালো ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি চেষ্টা করতেছি ওভারঅল লুকটা একটু চেঞ্জ করার আস্তে আস্তে। আর আজকে আমি নিজে একটু অসুস্থ, কেন জানি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আসবে। এই 2 সপ্তাহ একটু ঝামেলার মধ্যে ছিলাম, সামনে অনেকগুলো এক্সাইটিং টপিকে ভিডিও আসতেছে। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। গত 2 বুধবার ভিডিও আপলোড করতে পারিটাই, এখন থেকে ইনশাল্লাহ হবে। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে ইনশাল্লাহ পরবর্তী বুধবার বিকেল 5টায়। আল্লাহ হাফেজ। এই জিনিস কোনোদিন ভুলা যাবে না। কাট।